উত্তেজনা আসলে কতটা প্রশমিত হলো মধ্যপ্রাচ্যে, কতটা স্বস্তি আশা করতে পারি আমরা, এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই, এই যে 12 দিন ব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধ এবং যখন এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তীব্র হলো, ঠিক তখন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি আমরা দু ধরনের স্টেটমেন্ট শুনেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার তৎপরতায় বন্ধ হচ্ছে, কিন্তু রয়টার্স আবার ভিন্ন কথা বলছে যে তাদের আসলে কাকতি মিনতিতেই কাতার মধ্যস্থতা করেছে। হঠাৎ দুপক্ষে নমনীয় হওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন? আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এটির এটির অনেকগুলো কারণ রয়েছে। আপনি যদি যুদ্ধটা একটু খেয়াল করেন যে একদম 12 তারিখ রাতে যখন আক্রমণ হলো, তার আগে কিন্তু অন্তত 24 ঘন্টা আগে ইরান ওয়াজ নোটিফাইড যে ইরানের উপরে এরকম একটা আক্রমণ হচ্ছে, ইসরায়েল আক্রমণ করতে যাচ্ছে। এবং তারপরে আক্রমণ, পাল্টা আক্রমণ, এবং সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্র যখন 3-4 দিন আগে এই যুদ্ধে জড়ালো, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করলেন এবং রাশিয়ার কাছ থেকে স্পষ্টত এক ধরনের সিগন্যাল পেলেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেগুলোতে আক্রমণ হয়তো বা করবেন, এবং সে আশঙ্কাটি গতকাল রাতেই সত্যি। এবং যদি খেয়াল করেন যে আক্রমণ করা হয়েছে কিন্তু কাতার এবং ইরাকের মতো দুটি প্রভাবশালী দেশে, যেখানকার মার্কিন ঘাঁটিতে। যদি আমরা জানি যে ইরানের নিয়ন্ত্রণ অনেক বেশি থাকার সুযোগ ছিল অন্য কয়েকটি দেশে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলোতে হামলা হলো সেগুলোতে কি পরিমাণ ম্যাসাকার হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের কতজন মারা গেল, সেই প্রশ্নগুলা আলোচনা হতে না হতেই কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রথমেই যুদ্ধবিরতির কথা বললেন। তার মানে হচ্ছে এই যুদ্ধের খুব সুনির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যের একটি সম্ভবত ধারণা করা হয় যে ইরানের যে প্রেজেন্ট রেজিম, অর্থাৎ আয়াতুল্লাহ খোমেনির পতন। এবং আয়াতুল্লাহ খোমেনি কিন্তু এরই মধ্যে তার উত্তরাধিকার হিসেবে কয়েকজনের নামও ঘোষণা করেছেন। তার মানে এই যুদ্ধটা খানিকটা পাতানো কিনা সেই প্রশ্ন কিন্তু কেউ কেউ তোলার সুযোগ পাচ্ছেন। এবং আপনি যদি কালকের ঘটনা দেখেন যে আকাশপথ বন্ধ করা হলো এবং তার কয়েক ঘন্টার মধ্যে আকাশপথগুলো আবার তাৎক্ষণিক চালু করে ফেলা হলো, ফলে সেইখান থেকে পুরো যুদ্ধটাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এদের মাঝখানে কাতার কিংবা অন্য কোনো দেশ সমঝোতা করলো কিনা এবং আসলেও যুদ্ধবিরতি হলো কিনা, কারণ যুদ্ধটা তো মূলত ইসরায়েল এবং ইরানের। এই দুই পক্ষের আনুষ্ঠানিক কোন স্টেটমেন্ট আসার আগেই আরেকটি দেশ কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছে এবং বলছে যে সবাই সিসফায়ারটি মেনে চলবেন বলে তিনি আশা করছেন। ফলে পুরো বিষয়টাই সেক্ষেত্রে মিশু কি মনে হয় যে এই দুই পক্ষ কি শর্ত মেনে চলবে নাকি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে? আমরা যেমনটা গতকালকেও আমরা যেমনটা বলছিলাম বা আমরা যে ধরনের নিউজ করছিলাম যে ইরানের আসলে এই আক্রমণটা করা ছাড়া ইরানের হাতে আর কি করার ছিল। ইরানের হাতে আরেকটা করার ছিল একদম হরমুজ প্রণালী চূড়ান্ত অর্থে বন্ধ করে দেওয়া, সেটি এক ধরনের অর্থনৈতিক যুদ্ধের দিকে যেত। ফলে আমরা কূটনীতির নিয়ে পড়াশোনা বা কাজ করতে গিয়ে যতটুকু ধারণা, তাতে মনে হচ্ছে যে এই যুদ্ধটা সম্ভবত আর প্রলম্বিত হবে না, কিন্তু এক ধরনের টেনশন থাকবে, টানাপোড়েন থাকবে, হয়তোবা শেয়ার বাজারে একটু ওঠানামা করবে, তেল পরিবহন একটু বিঘ্নিত হবে। কিন্তু চূড়ান্ত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানকে ইরাক ভাবে অথবা আয়াতুল্লাহ খোমেনিকে যদি সাদ্দাম হোসেন ভাবে, তাহলে সেটি হয়তো একটু কৌশলগত ভুল। বিষয়টি মাথায় রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কথা যখন বলছেন, তখন আমি বোধ করি যে ইরানের পুরো প্রশাসন বা ইরানের পার্লামেন্ট বা ইরানের সরকার এত বেশি নির্বুদ্ধিতার পরিচয় নিশ্চয়ই দিবে না যে তারা আবার পাল্টা হামলা করবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা না হয়, তাহলে ইরানের জন্য যে আত্মসম্মান বোধ বা যে প্রেস্টিজের যে জায়গাটা, সেই জায়গাটা মনে হচ্ছে এর মধ্যে অর্জিত হয়েছে। ফলে এই যুদ্ধটি প্রলম্বিত হওয়ার শঙ্কা সত্যিকার অর্থেই কম বলে যারা যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেন তারা মনে করছেন। একটু আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই, অনেকদিন যাবতই যেহেতু আপনি এই বিষয়গুলো খেয়াল রাখছেন, বিশ্লেষকদের সাথেও আপনার কথা হয়েছে, তারা আসলে কি বলছেন? কূটনৈতিকভাবে বাংলাদেশকে আসলে কোন বিষয়গুলোর উপর নজর রাখা উচিত? না, বাংলাদেশের অবস্থানটা কিন্তু খুবই পরিষ্কার। বাংলাদেশ হচ্ছে প্রথমত, যেহেতু ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নাই এবং বাংলাদেশ যেহেতু নীতিগতভাবে সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে, ফলে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের এক ধরনের সমর্থন কিন্তু বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে। বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা ওআইসি সম্মেলনে বাংলাদেশ যে টোনে কথা বলেছে সেই টোনের খুব কম দেশই বলেছে। আবার যেটি খেয়াল করার বিষয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের
3টি পারমাণবিক কেন্দ্রে হামলা করলো, বাংলাদেশ সেটি নিন্দা জানিয়েছে, কিন্তু কে হামলা করেছে অর্থাৎ কোট আনকোট মার্কিন যুক্তরাষ্ট্র নামটাকে এড়িয়ে কিন্তু বাংলাদেশকে একটা কৌশলগত অবস্থান নিতে হচ্ছে। বাংলাদেশের ভয়ের জায়গাটা হচ্ছে মধ্যপ্রাচ্য অস্থির হলে, এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমরা দীর্ঘদিন সাফার করেছি বা এখনো করছি। মধ্যপ্রাচ্য অস্থির হলে সেখানে আমাদের 60 লাখ শ্রমিক, আমাদের তেলের যে সরবরাহ, আমাদের এলএনজি সরবরাহ সেগুলি বিঘ্নিত হবে। ফলে বাংলাদেশ কৌশলগতভাবে এই পরিস্থিতিটা পর্যবেক্ষণ করছে এবং ধারণা করা হচ্ছে যে এই উত্তেজনায় সম্ভবত আর খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ বাংলাদেশের মতো দেশগুলোর নাই। সম্ভবত এই যুদ্ধটা একটা নিষ্পত্তির দিকেই চলে গেল বলে অনেকেই মনে করছেন। বেশ বিস্তারিত আলোচনা করছিলেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য মিশু।